আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একটি শ্লোক দিয়ে শুরু করি। এটি আপনারা অনেকেই শুনেছেন। দেবানো জানন্তি কুতো মনুষ্যা। এই কথাতে আসলে এটি বলা হয়েছে যে পুরুষ মানুষ তো কোন ছাড়, দেবতারাও নারীর রহস্য আসলে উদ্ঘাটন করতে পারেন না, বুঝতে পারেন না। তো এই কথাটি কেন বলছি, আসলে এটি নিয়ে সংস্কৃতের কোনো ক্লাস করতে বসিনি। কথাটি মনে হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বভাব, বৈশিষ্ট্য, চরিত্র এসব নিয়ে চিন্তা করতে গিয়ে। আপনি কি আসলে হলপ করে বলতে পারবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্র কি, বৈশিষ্ট্য কি? আমরা এক কথায় বলি, একজন নোবেল বিজয়ী, একজন গ্লোবাল সেলিব্রিটি, বাংলাদেশের দুঃসময়ে বাংলাদেশের কিছু মানুষের ছাত্র জনতার আহ্বানে এই দেশের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেবার পর থেকে তার কাছে যা যা প্রত্যাশা আমরা করেছিলাম, তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাস্তবে দেখা গেছে তিনি উল্টো পথে হেঁটেছেন। এই সরকারের বৈশিষ্ট্য, এই সরকারের চরিত্র আমি আপনি কতটা বুঝতে পারছি, এটি আসলে দীর্ঘ বিতর্কের বিষয়, আলোচনার বিষয়। এই কথাটি এই জন্যে বললাম, মাত্র কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ যে ডাক দিলেন, তার সঙ্গে যারা যুক্ত হলেন, ইসলামিক বেশ কিছু দল, ছোট ছোট দল, কিছু সংগঠন, তারা মধ্যরাতে গিয়ে যমুনা সামনে গিয়ে বসলেন, ব্যারিকেড ভাঙলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা চেষ্টা করলেন একটা নাটকের মতো করে, কিন্তু তারাও এক পর্যায়ে পারলেন না। হাসনাত আব্দুল্লাহর শরীরে এত শক্তি যে পুলিশ সদস্য বা র্যাব বা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন তারা সবাই পরাজিত হলেন। হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হলেন, কিছু দূর দৌড়ালেন, তারপরে তার পেছনে পেছনে তাকে অনুসরণ করলো অনেকে, এবং এক পর্যায়ে গিয়ে তারা বসে থাকলেন, মুহুর্মুহু স্লোগান দিলেন, উত্তেজিত বক্তৃতা করলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে হুমকি দিলেন, দাবি জানালেন, নানান কিছু। এটি আপনারা জানেন, এই আমার মুখ্য বিষয় আলোচনার আজকে এটি নয়। কিন্তু একটা পর্যায়ে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যমুনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তারা তো ছিলেনই, আরো বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আনা হলো, তারা সহ সকলেই যেন দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এবং তার যারা অনুসারী বা তার সঙ্গে যারা ওই সমাবেশে বা ওই অবস্থানে হাজির ছিল, তাদের বক্তব্য, তাদের স্লোগান যেন মনোযোগ দিয়ে তারা শুনলেন, এমনটাই আসলে দেখেছি। এটিকে অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক রাজনীতিক টেলিভিশন টকার সকলেই এটিকে বলছিলেন সাজানো নাটক। আমার আসলে অতটা বিশ্বাস হয়নি, অতটা সাজানো নাটক। একজন নোবেল বিজয়ী এমন নাটক করবেন, আমি এত সাদামাঠাভাবে কি করে বিশ্বাস করি। যুক্তি দিলেন সবাই যে না, যমুনার আশেপাশে, যমুনার সামনে কোনো ধরনের অবস্থান করা যাবে না, কোনো ধরনের পলিটিক্যাল কর্মসূচি করা যাবে না, কোনো ধরনের জমায়েত করা যাবে না, সমাবেশ করা যাবে না, এমন নির্দেশনাই বিএনপির তরফ থেকে দেয়া হয়েছে। একই নির্দেশনা রয়েছে সচিবালয়ের ক্ষেত্রেও। তাহলে যদি ওই নির্দেশনাটি থাকে, হাসনাত আব্দুল্লাহরা যা করেছেন এটি করবার কথা নয়, কিন্তু বাস্তবে দেখা গেল তারা তো সেটি করলেনই, দিনভর করলেন, রাতভর করলেন, এবং তাদের যেন কষ্ট না হয়, হয়তো সরকারেরই বা যমুনারই কোনো কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে বিশেষ গাড়ি পাঠিয়ে এই গরমের মধ্যে হিট ওয়েভে যেন কেউ কষ্ট না পান, তাদেরকে শীতল জলের ছোঁয়া দিয়ে আরাম দেয়া হলো। এটি আমরা সকলেই দেখেছি, জেনেছি। এটি নিয়ে অল্প বিস্তর সমালোচনা হয়েছে, আমি বিন্দুমাত্র এটি নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু কথাটি আজকে বলছি এই কারণে, আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষার্থীরা আন্দোলন করছিল তাদের নিজেদের কিছু দাবি আদায়ের লক্ষ্যে। গত মঙ্গলবার অর্থাৎ গতকালকে তারা স্পষ্ট করে বলেছে যে তারা যমুনা অভিমুখে লং মার্চ করবে।
এবং নিশ্চয়ই তারাও জানে, আমরা জানি, আজকে বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ঢাকায় থাকবেন না, যমুনায় থাকবেন না। তিনি চট্টগ্রামে যাবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন, চট্টগ্রাম বন্দরে যাবেন, চট্টগ্রাম বন্দর নিয়ে তার চিন্তা পরিকল্পনার কথা বলবেন। ইতিমধ্যে আমরা সেগুলো জেনেছি। এবং তিনি তার পৈতৃক নিবাসে যাবেন, সেখানকার স্থানীয় অধিবাসী এবং তার আত্মীয় স্বজনদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। এমন একটি দিনে শিক্ষার্থীরাই বা কেন যমুনায় লং মার্চ করবে, এটি আমার বোধগম্য নয়। যাই হোক, তারা করেছে। তাদের 3টি দাবি। সেই দাবিতে তারা লং মার্চ শুরু করেছে সকাল 11টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। এবং দেখা গেছে পত্রপত্রিকায় যেসব তথ্য ইতিমধ্যে পাওয়া গেছে, টেলিভিশনে যা আমরা দেখেছি, তাতে বলা হয়েছে বেলা 11:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1000-এর বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়। পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেটে বাধার সম্মুখীন হয়, অর্থাৎ তাদেরকে বাধা দেওয়া হয় যে যাওয়া যাবে না, লং মার্চ বাট্টি করে দেওয়া হবে, ছোট করে দেওয়া হবে। পরে মৎস্য ভবনে ফের পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এই পদযাত্রা যখন কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসে, তখনই শুরু হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম আলোচিত বাহিনী পুলিশের ভূমিকা। তারা টিয়ার গ্যাস ছোড়ে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং গরম পানি দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানায়। আসলে তো স্বাগত নয়, শিক্ষার্থীদের বিতাড়িত করবার চেষ্টা তারা করে। হযরত আব্দুল্লাহর সমাবেশ, যেটি যমুনার একেবারেই কাছে গিয়েছিল, তাদেরকে শীতল পানির ছোঁয়া দিয়ে আরাম দেওয়া হয়েছিল। আর আজকের শিক্ষার্থীদের তাদের যে দাবি, এটি কোনো পলিটিক্যাল ডিমান্ড ছিল না, এটি তাদের একটি যৌক্তিক লেজিটিমেট ক্লেম। দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত, এটি তারা বলে আসছে। সেই জায়গাটিতে এমন পদক্ষেপ নেওয়া হলো। তাহলে একই পুলিশের 2 রকম আচরণ, একই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 রকম ভূমিকা 1 সপ্তাহের ব্যবধানে, এবং একই অন্তর্বর্তী সরকারের একই নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের 2 রকমের ব্যবহার। যে কারণে হাসনাত আব্দুল্লাহর সমাবেশকে, মিছিলকে বলা হচ্ছিল সাজানো নাটক। এখন তাহলে 2 দিয়ে 4 মিলে গেল, সাজানো নাটকই তো আসলে। এবং তার দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এটি নিয়ে এখন তারা তাদের মতো করে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। রাজনৈতিক মহল থেকে এক ধরনের ন্যারেটিভ আসছে, বিশ্লেষকদের তরফ থেকে এক ধরনের ন্যারেটিভ আসছে। আমি সেই আলোচনায় গেলাম না। এমন কি হতে পারতো না? প্রফেসর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই জেনেছেন যে আজকে ছাত্ররা এখানে জমায়েত করবে, লং মার্চ করবে। তারা কি করবে? এসে যমুনায় থেকে যাবে? তারা তাদের 3টি দাবি নিয়ে এসছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস কি পারতেন না তার একজন প্রতিনিধিকে, তার প্রেস উইং এর কাউকে, তার সচিবালয়ের কাউকে, প্রধান উপদেষ্টার দপ্তরের কাউকে, কিংবা শিক্ষা উপদেষ্টাকে বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে বা কোনো প্রতিনিধি দলকে বলতে যে আপনারা যান বা তোমরা যাও, ছাত্রদের সঙ্গে কথা বলো, তাদের দাবিটি শোনো, আমি সেটি দেখব? এটি কি অনেক শোভন হতো না? কিন্তু না, তা হলো না। ছাত্রদের বেধড়ক পেটানো হলো। গত সপ্তাহে যেই ডিসি মাসুদ ওই অঞ্চলের অনেক আলোচিত হয়েছেন, পত্রিকায় তার হাফ প্যান্ট পরা, মানে খেলাধুলা করা কালে হাসনাত আব্দুল্লাহরা চলে এসেছিলেন, উনি দৌড়ে এসে দায়িত্ব পালন করেছেন। সেই হাসনাত আব্দুল্লাহদেরকে যে ধরনের আপ্যায়ন করেছেন, তার বিপরীত রকম শাস্তি নিশ্চিত করা হয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। পত্রিকা বলছে 30 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং এর ভিতরে শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছেন, এবং সাংবাদিক, কর্মরত সাংবাদিক যারা এই ইভেন্ট কভার করতে গিয়েছেন, তারাও কিন্তু শিকার হয়েছেন। বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। কেন এটি করা হলো? এর ব্যাখ্যা কি? হাসনাত আব্দুল্লাহরা বুকের ছাত্র আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পিঠের ছাত্র, এরকম একটা কথা আছে আমাদের দেশে, কেউ আমার বুকের, কেউ আমার পিঠের। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস সেটি আমাদেরকে দেখালেন। তাদের যে 3 দফা দাবি, এটি একটু বলি, নিশ্চয়ই আপনারা জানেন। 1,
আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-2026 অর্থবছর থেকে কার্যকর করতে হবে। 2 নম্বর দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-2026 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে। 3, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো নিয়ে তো তারা এই সরকারের শুরুর দিকেও আন্দোলন করেছে। প্রথম দিকে আমরা দেখেছি জমায়েত হয়েছে এবং তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে তারা বলেছে সব শালারা বাটপার, তারা বুঝেছে, এমন স্লোগানও দিয়েছে। কিন্তু সরকারের টনক নড়েনি, সরকার মনোযোগ দেয়নি। তাহলে কি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেই ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি সেই ছাত্রের কাতারে সামিল ছিল না? এই জন্যই তাদের প্রতি এরকম বিরূপ আচরণ। এবং এটি একজন শিক্ষাবিদ প্রফেসর ইউনূস, তার জমানায়, তার শাসনামলে, তিনি যখন দণ্ডমুণ্ডের কর্তা, দেশের সরকারের অন্যতম প্রধান ব্যক্তি, তিনি কি করে এটিকে এড়িয়ে যান এবং ছাত্রদেরকে এই ধরনের একটি ঝুঁকির মুখে, আজকে কারো প্রাণও যেতে পারত, কি জবাব দিতেন তিনি? এই কারো প্রাণ গেলে তার রক্তের দাগ প্রফেসর ইউনূস কি মুছতে পারতেন? আমরা কথায় কথায় ফ্যাসিবাদের কথা বলি, কিন্তু এই সরকারের আচরণ যে ক্রমশ ফ্যাসিজমের দিকে যাচ্ছে, অনেক বিশ্লেষক এটি বলছেন। সরকার কি এটি অনুধাবন করতে পারছে? সরকারের লোকজন কি এটি অনুধাবন করতে পারছে? শিক্ষার্থীদের, শিক্ষকদের, সাংবাদিকদের আহত করে, পিটিয়ে, জল কামান দিয়ে, তাদেরকে সাউন্ড গ্রেনেড দিয়ে এবং টিয়ারশেল নিক্ষেপ করে, আর কত, সেই শেখ হাসিনার যে পুলিশ বাহিনী অনেকদিন পরে, প্রায় 10 মাস পরে আবারও শেখ হাসিনার পুলিশ বাহিনীকে রাস্তায় আমরা সক্রিয় হতে দেখলাম। এই কৃতিত্বটুকু নিশ্চয়ই প্রফেসর ইউনূসকে সুখও দেবে না, শান্তিও দেবে না, স্বস্তিও দেবে না। তিনি কেবলই বিতর্কিত হতে থাকবেন এবং তার ইমেজ ক্রমশ ক্ষয় হতে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে।